আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে তোমাদের এইচএসসি জুলজি চ্যাপ্টার 4 রক্ত ও রক্ত সংবহন তন্ত্র। ওই চ্যাপ্টারের একটা পার্ট হচ্ছে বেরু রিসেপ্টর। তো আজকে আমরা বেরু রিসেপ্টর নিয়ে পড়বো। বেরু রিসেপ্টর, বেরু রিসেপ্টর। এই বেরু রিসেপ্টর পড়ার আগে তোমাকে ভালোভাবে জানতে হবে যে রক্তচাপ বা ব্লাড প্রেশার কি। আমাদের প্রথম জানতে হবে যে ব্লাড প্রেশার বা রক্তচাপ কি। রক্তচাপ বা ব্লাড প্রেশার। তোমরা জানো যে আমাদের দেহের প্রত্যেকটা কোষের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। আর ওই প্রয়োজনীয় অক্সিজেন আমাদের যে হৃৎপিণ্ড আছে, ওই হৃৎপিণ্ড রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে সরবরাহ করে। তো ব্যাপারটা এরকম যে ধরো এটা আমাদের দেহের একটা কোষ। এই কোষের জন্য কি লাগবে? অক্সিজেন লাগবে। আর ওই অক্সিজেন কে দিবে? হৃৎপিণ্ড। তো ধরে নাও এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের ভিতরে রক্ত থাকে। হৃৎপিণ্ডের ভিতরে কি থাকে? রক্ত থাকে। তো ধরো এই রক্তটা হচ্ছে অক্সিজেন যুক্ত। অক্সিজেন যুক্ত। এখন এই রক্ত বাইরে বের করার জন্য কি লাগবে? নালী লাগবে। এই হচ্ছে সেই নালী যার মাধ্যমে হৃৎপিণ্ডের ভিতর থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাইরে বের করে দেয়। তো যে নালীর মাধ্যমে অক্সিজেন যুক্ত বাইরে বের করে দেয় সেই নালীকে বলা হয় ধমনী। কি বলা হয়? ধমনী। তো দেয় যে নালী দিয়ে, মানে বাইরে বের করে দেয় যে নালী দিয়ে, তাকে বলে ধমনী। ধমনী। তাহলে ধমনীর মাধ্যমে কি করে? হৃৎপিণ্ডের ভিতর থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাইরে বের করে দেয়। এখন বাইরে যখন বের হয় তখন কিভাবে বের হয়? হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন এই ভিতর থেকে রক্ত বাইরে বের হয়। আর এই হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হয় সিস্টুল। হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হয় সিস্টুল। তাহলে সিস্টুল কি? হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের সংকুচন হচ্ছে, সংকুচন কে বলা হয় সিস্টুল। সিস্টুল, সিস্টুল। আর এই সিস্টুলের সময়, মানে সিস্টুল যখন হয় তখন হৃৎপিণ্ডের ভিতর থেকে রক্ত বাইরে বের হয়। আর সিস্টুলের কারণে যখন রক্ত বাইরে বের হয় তখন এই রক্ত কি করে? রক্ত এই ধমনীর প্রাচীরে, এই ধমনীর প্রাচীরে লম্বভাবে এক ধরনের চাপ দেয়। ধমনীর প্রাচীরে লম্বভাবে এক ধরনের চাপ দেয়। তাহলে কি বললাম? যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয়, হৃৎপিণ্ড অর্থাৎ হৃৎপিণ্ড যখন সিস্টুল হয়, হৃৎপিণ্ডে যখন সিস্টুল হয় তখন ভিতর থেকে রক্ত বাইরে বের হয় কিসের মাধ্যমে? ধমনীর মাধ্যমে। ঠিক তখন যে রক্ত ধমনীর প্রাচীরে লম্বভাবে এক ধরনের চাপ তৈরি করে, আর ওই চাপকে বলা হয় রক্তচাপ। এখন কথা হচ্ছে হৃৎপিণ্ড যখন প্রসারিত হয়, হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন হৃৎপিণ্ডের এরকম প্রসারণকে বলা হয় ডায়াস্টল। হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আর যখন ডায়াস্টল হয় তখন এই ধমনীর প্রাচীরে, ধমনীর মধ্যে রক্তের চাপ কমে যায়। ধমনীর মধ্যে রক্তের চাপ কমে যায়। তখন তখন যে চাপটা থাকে, তখন এই ধমনীর মধ্যে রক্তের যে চাপটা থাকে ওই চাপকে বলা হয় ডায়াস্টলিক চাপ। মানে হৃৎপিণ্ড যখন ডায়াস্টল হয়, মানে হৃৎপিণ্ডের যখন প্রসারণ ঘটে তখন এই প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আর ডায়াস্টলের কারণে যখন ধমনীর প্রাচীরে, ধমনীর মধ্যে রক্তের সর্বনিম্ন এক ধরনের চাপ থাকে, ওই চাপকে বলা হয় ডায়াস্টলিক চাপ। তাহলে আমরা দেখলাম যে রক্তচাপ দুই ধরনের। রক্তচাপ দুই ধরনের। কি কি? একটা হচ্ছে সিস্টুলের কারণে যখন ধমনীতে যে চাপটা থাকে তখন ওই চাপকে বলা হয় সিস্টুলিক চাপ। আবার যখন হৃৎপিণ্ডের প্রসারণ ঘটে, আর হৃৎপিণ্ডের এই প্রসারণকে বলা হয় ডায়াস্টল। আর ডায়াস্টলের সময় ধমনীতে রক্তের যে চাপ থাকে ওই চাপকে বলা হয় ডায়াস্টলিক চাপ। তো প্রিয় স্টুডেন্টস, আমরা দেখলাম যে রক্তচাপ হচ্ছে দুই ধরনের। কি কি? রক্তচাপ হলো দুই ধরনের। কি কি? একটা হচ্ছে, একটা হচ্ছে সিস্টোলিক, একটা হলো সিস্টোলিক, সিস্টোলিক। আর অন্যটা হচ্ছে ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক। তো একজন মানুষের ক্ষেত্রে সিস্টোলিক চাপ হচ্ছে, একজন মানুষের ক্ষেত্রে আদর্শ সিস্টোলিক চাপ হচ্ছে 120 মিলিমিটার মার্কারি। 120 মিলিমিটার মার্কারি। এবং ডায়াস্টোলিক চাপ হলো 80 মিলিমিটার মার্কারি। 80 মিলিমিটার মার্কারি। তো এই রক্তচাপ কিভাবে প্রকাশ করা হয়? রক্তচাপ,
রক্তচাপকে এভাবে লেখা হয় কিভাবে, 120/80 মিলিমিটার মার্কারি। রক্তচাপকে এভাবে প্রকাশ করা হয়। আর এই চাপটাই হচ্ছে একজন মানুষের আদর্শ বা অপটিমাম রক্তচাপ। অপটিমাম রক্তচাপ। তো আমরা কি দেখলাম যে রক্তচাপ দু ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা ডায়াস্টোলিক। তো সিস্টোলিক চাপ হচ্ছে 120 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক চাপ হলো 80 মিলিমিটার মার্কারি। প্রিয় স্টুডেন্টস, আমাদের বডিতে অনেক সময় রক্তচাপের পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে, মানে কখনো কখনো কমে যায় আবার কখনো বেড়ে যায়। তারপর কি হয়, আমাদের বডি আবার ওই চাপটাকে আবার ম্যানেজ করে নেয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের বডিতে, আমাদের বডির মধ্যে এমন কোন এক সিস্টেম আছে যে সিস্টেমটা রক্তচাপকে আবার ম্যানেজ করে। মানে যখন আমাদের চাপটা অস্বাভাবিক হয়ে যায় তখন ওই অস্বাভাবিক চাপকে স্বাভাবিক চাপে রূপান্তর করে। মানে আমাদের বডিতে যখন রক্তচাপ হচ্ছে অস্বাভাবিক হয় তখন এটাকে আবার স্বাভাবিক করে নিয়ে আমাদের বডিতে যে সিস্টেম, ওই সিস্টেমকে বলা হচ্ছে বেরো রিফ্লেক্স। ওই সিস্টেমকে বলা হয় বেরো রিফ্লেক্স। তাহলে বেরো রিফ্লেক্স কি, আমাদের বডিতে রক্তচাপ ম্যানেজ করে যে সিস্টেম, সেটাই হচ্ছে বেরো রিফ্লেক্স। আমরা এখন পড়ছি বেরো রিফ্লেক্স। প্রিয় স্টুডেন্টস, একটা ব্যাপার খেয়াল করো যে অনেক সময় দেখা যায় যে কোনো একজন ব্যক্তি খুব বেশি রাগ করছে, অনেক বেশি রাগ করলো। রাগ করলে হয় কি, রাগ করলে আমাদের যে হৃৎপিণ্ড হচ্ছে সংকোচন প্রসারণ অনেক বেশি ফাস্ট হয়ে যায়, মানে হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। আর হৃদস্পন্দন যখন বেড়ে যায় তখন ভিতর থেকে রক্ত, মানে হৃৎপিণ্ডের ভিতর থেকে রক্ত বেশি বেশি বের হয়। তাহলে দেখো তো যে এটা তো হৃৎপিণ্ডের ভিতর থেকে যখন বেশি বেশি রক্ত বের হবে তখন এই নালীতে চাপ বেশি তৈরি হবে না, মানে ধমনীর প্রাচীরে রক্ত বেশি বেশি চাপ তৈরি করবে না। হ্যাঁ, তার মানে ব্যাপারটা এরকম যে যখন কোন একজন ব্যক্তি প্রচুর রাগ করে তখন হচ্ছে হৃদস্পন্দন বেড়ে যায়। আর হৃদস্পন্দন বেড়ে গেলে রক্তনালীতে মানে ধমনীতে চাপের পরিমাণ বেড়ে যাবে। আবার আবার ধরো কোনো একজন ব্যক্তি হতাশ, খুব কষ্ট, মনে অনেক কষ্ট, কোনো কারণে অনেক বেশি কষ্ট, কষ্ট মনে যখন অনেক বেশি কষ্ট তৈরি হয় তখন হৃৎপিণ্ড যে তখন হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কমে যায়। আর যখন কমে যাবে তখন সংকুচন প্রসারণও কমে যাবে। আর সংকুচন প্রসারণ কমে গেলে কি হবে, রক্তটা কম কম বের হয়, যার কারণে রক্তনালীর প্রাচীরে রক্তের চাপ কমে যায়। ব্যাপারটা এরকম যে, তো আমরা এটাকে যদি লিখি যে কি হয়, যে কোনো কারণে যদি কোনো একজন ব্যক্তি রাগ করে, রাগ করলে কি হয়, রক্তচাপ বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়। আবার যদি খুব বেশি মন খারাপ করে, খুব মন খারাপ, খুব বেশি মন খারাপ করলে কি হবে, রক্তচাপ কমে যায়, রক্তচাপ কমে যায়। আবার আবার আরেকটা ঘটনা ঘটতে পারে, যখন যখন কোনো মানুষের রক্তপাত হয়, মানে বডি থেকে অনেক বেশি রক্ত বের হয়ে, তখন কি হয়, ধরো এটা হচ্ছে কোন মানুষের রক্তনালী, এই রক্তনালীর ভিতরে কি আছে, রক্ত আছে না, রক্ত আছে। তো কোনো কারণে যদি রক্তপাত হয় তাহলে এই নালী থেকে রক্ত বের হয়ে যাবে না। রক্ত যদি বের হয়ে যায় তাহলে এই নালীতে রক্তের আয়তন কমবে না, আয়তন কমবে। আর যদি এই নালীতে রক্তের আয়তন কমে তাহলে চাপ কি বাড়বে নাকি কমবে, চাপ কমবে। চাপ কি হবে, চাপ কমবে। আবার যদি তুমি হচ্ছে কোন মানুষকে স্যালাইন দেও, হ্যাঁ স্যালাইন দেও, তাহলে কি হবে, যে রক্তের মধ্যে রক্তের আয়তন বেড়ে যাবে। আয়তন যদি বেড়ে যায় তাহলে এই রক্তনালীতে চাপ বাড়বে নাকি কমবে, চাপ বাড়বে, চাপ বেড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে যদি কোনো মানুষের কোনো কারণে যদি রক্তপাত হয়, রক্তপাত ঘটে, তাহলে কি হবে, রক্তচাপ রক্তচাপ কমে যাবে। আবার যদি কোন মানুষকে তুমি স্যালাইন দেও, স্যালাইন দিলে কি হবে, রক্তচাপ আবার বেড়ে যাবে, রক্তচাপ বেড়ে যায়। আচ্ছা, তারপর আমাদের বডি কি করে, যদি কখনো যে এরকম রক্তচাপের হ্রাস বৃদ্ধি ঘটে, রক্তচাপের যদি এরকম তারতম্য হয় তখন আমাদের বডি সেটাকে আবার ম্যানেজ করে দেয়। তো এখানে যখন যে
যখন আয়তনের কারণে আমরা যখন এই ব্যাপারটা দেখছিলাম যে রক্তপাত হয়, রক্তপাত হলে কি হয়, রক্তনালী থেকে আয়তন কমে যায়। আবার যখন স্যালাইন পান করে তখন রক্তনালীর ভিতরে রক্তের আয়তন বেড়ে যায়। তো এই আয়তন বেড়ে যাওয়ার কমে যাওয়ার পর যখন আমাদের বডি যখন এই রক্তচাপকে ম্যানেজ করে, যে সিস্টেমটা এই রক্তচাপকে ম্যানেজ করে, তখন তখন ওই সিস্টেমকে বলা হয় আয়তন বেরু রিফ্লেক্স। তখন তখন এই ক্ষেত্রে রক্তচাপ ম্যানেজ করে যে সিস্টেম তাকে বলা হয় আয়তন বেরু রিফ্লেক্স। আয়তন বেরু রিফ্লেক্স। বেরু রিফ্লেক্স। আবার আবার যখন কোনো একজন ব্যক্তি রাগ করে, প্রচুর রাগ করে, তখন কি হয়, হৃদস্পন্দন অনেক বেড়ে যায়। হৃদস্পন্দন বেড়ে গেলে কি হয়, রক্তনালীর প্রাচীরে রক্তের পরিমাণ বেড়ে যায়, রক্তনালীর প্রাচীরে রক্তের চাপ বেড়ে যায়। আবার মন খারাপ করলে কি হয়, যে হৃদস্পন্দন কমে যায়, যার কারণে রক্তচাপ কমে যায়। তো এই ব্যাপারটাকে আমাদের বডিতে যে বেরু রিফ্লেক্স ম্যানেজ করে তাকে বলা হয় উচ্চচাপ বেরু রিফ্লেক্স। কি বলে? উচ্চচাপ বেরু রিফ্লেক্স। বেরু রিফ্লেক্স। তো আমরা কি দেখলাম যে বেরু রিফ্লেক্স হচ্ছে আমাদের বডিতে দু ধরনের, একটা হচ্ছে আয়তন বেরু রিফ্লেক্স এবং আরেকটা হলো উচ্চচাপ বেরু রিফ্লেক্স। তো এখানে আয়তন বেরু রিফ্লেক্সের আরেকটা নাম হচ্ছে নিম্নচাপ বেরু রিফ্লেক্স। নিম্নচাপ বেরু রিফ্লেক্স। তো আমরা এখন উচ্চচাপ বেরু রিফ্লেক্সটা দেখব, যে আমাদের বডিতে উচ্চচাপ বেরু রিফ্লেক্স কিভাবে কাজ করে। তো এখন আমরা দেখব যে উচ্চচাপ বেরু রিফ্লেক্স আমাদের বডিতে কিভাবে রক্তচাপকে ম্যানেজ করে। আমরা এখন দেখব যে উচ্চচাপ বেরু রিফ্লেক্স। উচ্চচাপ বেরু রিফ্লেক্স। তো এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা চিত্র আর্ট করি। ধরো এটা আমাদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে কি হয়, অক্সিজেন যুক্ত রক্ত বাইরে বের হয়। এখন যে নালী দিয়ে বাইরে বের হয়, এটা ধরো সেই নালী, এবং এই নালী দিয়ে সমগ্র দেহে রক্ত পাঠায়। এই নালীকে বলা হয় মহাধমনী। একে কি বলে? মহাধমনী। এই নালীকে বলা হয় মহাধমনী বা অ্যাওর্টা। এটার আরেকটা নাম হচ্ছে অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাওর্টা বা মহাধমনী। অ্যাওর্টা বা মহাধমনী। মহাধমনী। এখন তোমরা জানো যে এই অ্যাওর্টার তিনটা শাখা থাকে, তিন ধরনের শাখা থাকে। কি কি? ব্রাকিওসেফালিক ধমনী, ক্যারোটিড ধমনী এবং সাবক্লেভিয়ান ধমনী। তো সাবক্লেভিয়ান ধমনীর মাধ্যমে তোমরা জানো যে দুই হাতে রক্ত যায়, হ্যাঁ, এবং ক্যারোটিড ধমনী দিয়ে যে গলার দুপাশ দিয়ে, ক্যারোটিড ধমনীর মাধ্যমে গলার দুপাশ দিয়ে মস্তিষ্কে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তো আমরা যদি একটু আঁকি, এরকম হয় যে এটা ধরো আমাদের সাবক্লেভিয়ান ধমনী। এটার নাম কি? সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান ধমনী। এবং এবং এই অ্যাওর্টা থেকে উপর দিকে গলার দুপাশ দিয়ে মস্তিষ্কে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে যে ধমনীগুলো, এদেরকে বলা হয় ক্যারোটিড ধমনী। ক্যারোটিড ধমনী। তো এটা ধরো, এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ধমনী। হলো ক্যারোটিড ধমনী। এখন এই যে এটা হচ্ছে অ্যাওর্টার যে এই যে বাঁকা অংশ, অ্যাওর্টার যে বাঁকা অংশ, এই বাঁকা অংশকে বলা হয় আর্চ। বাঁকা অংশকে বলা হয় আর্চ। এখন এই আর্চ যেহেতু অ্যাওর্টার মধ্যে, এজন্য এই অংশটাকে বলা হয়
দেখো, এটাকে বলা হয় অ্যাওর্টিক আর্চ। আমরা এখন শুরু থেকে বলবো অ্যাওর্টিক আর্চ। এটার নাম কি? অ্যাওর্টিক আর্চ। অ্যাওর্টার বাঁকা অংশকে বলে অ্যাওর্টিক আর্চ। এখন এই আর্চের মধ্যে মানে অ্যাওর্টিক আর্চের মধ্যে কিছু গর্ত থাকে। অ্যাওর্টিক আর্চের মধ্যে কিছু গর্ত থাকে, যেটা হচ্ছে এই যে এরকম কিছু গর্ত থাকে, এবং ক্যারোটিড ধমনিত এরকম কিছু গর্ত থাকে। ক্যারোটিড ধমনিত এরকম কিছু গর্ত থাকে। তো এই গর্তকে বলা হয় সাইনাস। গর্তকে বলা হয় সাইনাস। তো অ্যাওর্টিক আর্চের মধ্যে যে সাইনাস থাকে একে বলা হয় অ্যাওর্টিক সাইনাস। তো এর নাম কি হবে? এটার নাম হবে অ্যাওর্টিক সাইনাস। নাম হবে অ্যাওর্টিক সাইনাস। অ্যাওর্টিক আর্চের মধ্যে যে গর্ত থাকে এদের নাম অ্যাওর্টিক সাইনাস। অ্যাওর্টিক সাইনাস। আবার ক্যারোটিড ধমনীতে দেখো গর্ত আছে, তাহলে এদের নাম কি হবে? ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাস। তো এই সাইনাসের মধ্যে এই সাইনাসগুলোর মধ্যে স্নায়ু প্রান্ত থাকে। স্নায়ু প্রান্ত থাকে এরকম করে সাইনাসগুলোতে স্নায়ু প্রান্ত থাকে। স্নায়ু প্রান্ত থাকে। তো এই স্নায়ু প্রান্তগুলোর কাজ হচ্ছে যে হৃৎপিণ্ড থেকে যখন রক্ত বাইরে বের হয় তখন এই ধমনির মধ্যে হৃৎপিণ্ড থেকে যখন রক্ত বাইরে বের হয় তখন এই ধমনিতে রক্তের চাপ স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেই খবরটা গ্রহণ করার কাজ হচ্ছে এদের কাজ। তো এখানে যে স্নায়ুগুলো থাকে, স্নায়ুগুলো কি করে যে রক্তচাপের যে স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটা হচ্ছে গ্রহণ করে এই স্নায়ুগুলো। যেহেতু ওরা খবর গ্রহণ করে মানে হচ্ছে রিসিভ করতেছে, এজন্য এই স্নায়ুগুলোর নাম হচ্ছে রিসেপ্টর। স্নায়ুগুলোর নাম হচ্ছে রিসেপ্টর। এখন কিরকম ধরনের রিসেপ্টর? যেহেতু এরা চাপ মানে রক্তের চাপটাকে রিসিভ করতেছে, মানে রক্তের চাপ কতটুকু স্বাভাবিক নাকি অস্বাভাবিক, তো চাপের ব্যাপারটা ওরা হচ্ছে রিসিভ করে। এজন্য এই রিসেপ্টর গুলোর নাম হচ্ছে বেরু রিসেপ্টর, যেখানে বেরু শব্দের অর্থ চাপ। বেরু শব্দের অর্থ চাপ। যেহেতু ওরা রক্তের চাপ রিসিভ করছে সেজন্য এদের নাম হচ্ছে বেরু রিসেপ্টর। তো এয়ারটিক সাইনাসের মধ্যে যে বেরু রিসেপ্টর এদেরকে বলা হয় এয়ারটিক বেরু রিসেপ্টর। এদের নাম কি হবে? এদের নাম কি হবে? এয়ারটিক বেরু রিসেপ্টর। তার মানে এয়ারটিক সাইনাসের মধ্যে যে রিসেপ্টর থাকে এদেরকে বলা হয় এয়ারটিক এয়ারটিক বেরু রিসেপ্টর। এয়ারটিক এয়ারটিক বেরু রিসেপ্টর। রিসেপ্টর। আবার আবার দেখো যে এটা হচ্ছে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসের মধ্যে যে রিসেপ্টর গুলো থাকে এদেরকে কি বলবো? এর নাম হচ্ছে ক্যারোটিড বেরো রিসেপ্টর। এর নাম হবে ক্যারোটিড বেরো রিসেপ্টর। ক্যারোটিড ক্যারোটিড বেরো রিসেপ্টর। রিসেপ্টর রিসেপ্টর। যখন কোনো একজন ব্যক্তি কোন কারণে অনেক বেশি রাগ করছে, রাগ করার কারণে কি হয় যে রক্তের চাপ বেড়ে যায়, তখন এই রক্তচাপ বেড়ে যাওয়ার খবরটা কে গ্রহণ করে? অ্যাওর্টিক বেরো রিসেপ্টর এবং ক্যারোটিড বেরো রিসেপ্টর রক্তচাপের খবরটা গ্রহণ করে। তারপর এই খবরটা গ্রহণ করার পরে এখান থেকে মানে অ্যাওর্টিক বেরো রিসেপ্টর থেকে এক ধরনের স্নায়ু এবং ক্যারোটিড বেরো রিসেপ্টর থেকে আরেক ধরনের স্নায়ুর মাধ্যমে চলে যায় হচ্ছে মস্তিষ্কের। মস্তিষ্কের যে মেডুলা অবলঙ্গাটা সেখানের একটা পার্ট বা সেখানের একটা অংশ হচ্ছে ভেসোমোটর কেন্দ্র, সেখানে চলে যায়। তো কি বললাম যে অ্যাওর্টিক বেরো রিসেপ্টর থেকে এক ধরনের স্নায়ু এবং ক্যারোটিড বেরো রিসেপ্টর থেকে আরেক ধরনের স্নায়ুর মাধ্যমে কোথায় চলে যায়? দেখো চলে যায় আমাদের মস্তিষ্কের। আমি একটু মস্তিষ্কের চিত্র আঁকছি। তো এটা আমাদের ব্রেইন।
ধরো এটা আমাদের ব্রেন, তো ব্রেনের যে এই এতটুকু অংশ হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক বা হচ্ছে মিড ব্রেন, এবং ছোট নাম হচ্ছে মিড ব্রেন। এতটুকু অংশ হচ্ছে মিড ব্রেন। তো মিড ব্রেনের উপর দিকে যে অংশটা, এটা হচ্ছে অগ্র মস্তিষ্ক বা হচ্ছে ফর ব্রেন, এবং এটা যদি মিড ব্রেন বা হচ্ছে মধ্য মস্তিষ্ক হয়, তাহলে নিচের অংশটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তো এই পশ্চাৎ মস্তিষ্কের যে এই অংশটা, এটাকে বলা হয় পন্স, এবং এইটুকু অংশকে বলা হয় মেডুলা অবলঙ্গাটা, এবং ছোট নাম কি মেডুলা অবলঙ্গাটা। এখন এই মেডুলা অবলঙ্গাটার যে এই অংশটা, এখানে একটা কেন্দ্র থাকে যাকে বলা হয় বেসুমোটর কেন্দ্র। এটার নাম কি বেসুমোটর কেন্দ্র, বেসুমোটর কেন্দ্র। তো যখন যখন কোনো মানুষের রক্তচাপ বেড়ে যায়, তখন এই খবরটা এওরটিক বের রিসেপ্টর এবং ক্যারোটিড বের রিসেপ্টর থেকে চলে যায় বেসুমোটর কেন্দ্রে। এখন কিসের মাধ্যমে? তো এওরটিক বের রিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। এটার নাম হচ্ছে, এই স্নায়ুর নাম হচ্ছে ভ্যাগাস স্নায়ু, ভ্যাগাস স্নায়ু, ভ্যাগাস স্নায়ু। আবার আবার ক্যারোটিড বের রিসেপ্টর থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু, গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু। তো আমরা কি দেখলাম যে এওরটিক বের রিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ু এবং ক্যারোটিড বের রিসেপ্টর থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে চলে যায় মস্তিষ্কের মেডুলা অবলঙ্গাটার যে বেসুমোটর কেন্দ্রে, বেসুমোটর কেন্দ্রে। তারপর এই বেসুমোটর কেন্দ্র কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় বা দমিত হয়ে যায়। আর এই দমিত হওয়ার খবর চলে আসে যে হৃৎপিণ্ডের সাইনোএট্রিয়াল নোড, যেটাকে তোমরা চিনো যে এটা হচ্ছে এক ধরনের জাংশনাল টিস্যু। এখানে সাইনোএট্রিয়াল নোড, যেখান থেকে হৃদস্পন্দন শুরু হয়, একে বলা হয় সাইনোএট্রিয়াল নোড। এখান থেকে প্রথমে অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যাল এখান থেকে তৈরি হয়, যার কারণে হার্টবিট শুরু হয়। তো এই সাইনোএট্রিয়াল নোডে খবর আসে যে বেসুমোটর সেন্টার কি দমিত অবস্থায় আছে। তখন সাইনোএট্রিয়াল নোড হৃদস্পন্দন দেওয়া বা হচ্ছে এখান থেকে যে হৃদস্পন্দন তৈরি করা বা হচ্ছে বিট তৈরি করা কমায় দেয়, এবং এবং আবার অন্য স্নায়ুর মাধ্যমে আবার এই বেসুমোটর কেন্দ্র থেকে আবার কিছু স্নায়ুর মাধ্যমে চলে আসে হৃৎপিণ্ডের যে প্রাচীরের পেশিগুলো আছে না, এই প্রাচীরের পেশিতে। তো প্রাচীরের পেশিতে যখন এই খবর আসে যে বেসুমোটর সেন্টার দমিত, তখন এই হৃৎপিণ্ডের প্রাচীরের পেশিগুলো সংকুচন প্রসারণ দৃঢ় করে ফেলে। আর অন্যদিকে আর কিছু স্নায়ুর মাধ্যমে চলে আসে রক্তনালীর প্রাচীরে, তখন রক্তনালীগুলোকে প্রসারিত করে। কারণ কি? যেহেতু রক্তচাপ বেড়ে গেছে, তার মানে রক্তনালীর আয়তন লাগবে, মানে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত চলাচলের জন্য রাস্তা লাগবে বেশি। সেজন্য তখন যে রক্তনালী প্রসারিত হয়। তো এইভাবে একটা পর্যায়ে কি হয় যে তখন সাইনোএট্রিয়াল নোড বিট দেওয়া কমিয়ে দেয়, হৃৎপিণ্ডের যে প্রাচীরের পেশিগুলোর সংকুচন প্রসারণ দৃঢ় হয়ে যায় এবং রক্তনালী প্রসারিত হয়। তো ফাইনালি কি হবে? রক্তচাপ কমে যাবে। আমরা যদি তারপর এদিকে দেখি কিরকম হয় যে কোনো মানুষ যদি কোনো কারণে যদি রক্তচাপ বেড়ে যায়, তখন কি হয়? এই রক্তচাপের খবর, এই বেড়ে যাওয়ার খবর এওরটিক বেরো রিসেপ্টর এবং ক্যারোটিড বেরো রিসেপ্টর এই খবরটা গ্রহণ করে। মানে এওরটিক বেরো রিসেপ্টর, এওরটিক ও ক্যারোটিড বেরো রিসেপ্টর সেটা গ্রহণ করে। তারপর অ্যাওর্টিক বেরো রিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ু এবং ক্যারোটিড বেরো রিসেপ্টর থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে চলা যায় মস্তিষ্কে। ভ্যাগাস স্নায়ু, অ্যাওর্টিক বেরো রিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ু
ভাগাস স্নায়ু ও ক্যারোটিড বেরোরিসেপ্টর থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ুতে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ু ফেরেঞ্জিয়াল স্নায়ু মাধ্যমে কোথায় চলে যায়? মস্তিষ্কে। মস্তিষ্কের কোথায়? মেডুলা অবলঙ্গাটা। তারপর মেডুলা অবলঙ্গাটা কোথায় চলে যায়? যে ভেসোমোটর কেন্দ্র, হ্যাঁ কোথায় যায়? ভেসোমোটর কেন্দ্র যখন চুপচাপ হয়, ভেসোমোটর সেন্টার তখন কি হয়? দমিত বা চুপচাপ থাকে। চুপচাপ। তারপর এই চুপচাপের খবর চলে আসে কোথায়? সাইনোইটিয়াল নোডে। সে বুঝতে পারে তখন সাইনোইটিয়াল নোড কি করে? সাইনোইটিয়াল নোড তখন হৃদস্পন্দন কি করে? হৃদস্পন্দন কমিয়ে দেয়। হৃদস্পন্দন হ্রাস করে। হৃদস্পন্দন হ্রাস হয় এবং হৃদপিণ্ডের যে প্রাচীরের হৃদপেশিগুলো সংকুচন প্রসারণ ধীর হয়ে যায়। হৃদপেশির সংকুচন প্রসারণ ধীর হয় এবং রক্তনালীগুলো প্রসারিত হয়। তো এভাবে একটা পর্যায়ে কি হয়? যে রক্তচাপ কমিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। রক্তচাপ হ্রাস করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এই হচ্ছে উচ্চচাপ বেরোরিসেপ্টর কাজ করে। তো আমরা ব্যাপারটা যদি আবার একটু দেখি, যে কোনো কারণে কোনো একজন ব্যক্তির রক্তচাপ যখন বেড়ে যায়, তখন এই রক্তচাপটা শনাক্ত করে বা হচ্ছে এই খবরটা গ্রহণ করে কে অ্যাওর্টিক বেরোরিসেপ্টর এবং ক্যারোটিড বেরোরিসেপ্টর। তারপর অ্যাওর্টিক বেরোরিসেপ্টর থেকে ভ্যাগাস স্নায়ু এবং ক্যারোটিড বেরোরিসেপ্টর থেকে গ্লোসোফেরেঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে চলে যায় মস্তিষ্কের যে মেডুলা অবলঙ্গাটায় অবস্থিত ভেসোমোটর কেন্দ্রে, সেখানে। তারপর এই ভেসোমোটর কেন্দ্র চুপচাপ বা দমিত হয়ে যায়। তখন এই চুপচাপ হওয়ার খবর চলে আসে সাইনোইটিয়াল নোডে। তখন এই সাইনোইটিয়াল নোড বৃদ্ধি হওয়া শুরু কমিয়ে দেয়। সাইনোইটিয়াল নোড কি করে? যে হৃদস্পন্দন কমিয়ে দেয় এবং হৃদপিণ্ডের যে প্রাচীরের পেশিগুলো, মানে যে হৃদপেশিগুলো সংকুচন প্রসারণ ধীর হয়। আর অন্যদিকে যে রক্তনালীগুলো প্রসারিত হয়, যার কারণে রক্ত চলাচলের জায়গা বেড়ে যায়। তো এইভাবে একটা পর্যায়ে কি হয়? যে রক্তচাপ হ্রাস করে এবং রক্তচাপটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। ঠিক একইভাবে যদি কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে যদি রক্তচাপ কমে যায়, তখন উচ্চচাপ বেরোর রিফ্লেক্স কিভাবে কাজ করে? রক্তচাপ যখন কমে যায়, তখন এই খবরটা হচ্ছে শনাক্ত করে বা হচ্ছে এই খবরটা গ্রহণ করে ভ্যাগাস স্নায়ু এবং দেখো এই খবরটা শনাক্ত করে হচ্ছে অ্যাওর্টিক বেরোরিসেপ্টর এবং ক্যারোটিড বেরোরিসেপ্টর। তারপর সেখান থেকে চলে যায় ভেসোমোটর কেন্দ্র থেকে ভেসোমোটর কেন্দ্র তখন আর কি চুপচাপ বা দমিত থাকে না। তখন সেই খবরটা চলে আসে সাইনোইটিয়াল নোডে। সাইনোইটিয়াল নোড কি করে? যে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আর এখানে যে হৃদপিণ্ডের যে প্রাচীরের পেশিগুলো সংকুচন প্রসারণ তখন ফাস্ট করে দেয়, মানে দ্রুত হয়। আর অন্যদিকে যে রক্তনালী যখন হচ্ছে আগের ক্ষেত্রে কি হয়েছিল, যে যখন বেড়ে গেছিল তখন রক্তনালীগুলো প্রসারিত হয়েছিল, কিন্তু এখানে যখন রক্তচাপ কমে যায় তখন রক্তনালীগুলো সংকুচিত হবে। তো এক পর্যায়ে কি হবে? যে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই হচ্ছে উচ্চচাপ বেরোর রিফ্লেক্স আমাদের বডিতে কিভাবে রক্তচাপকে ম্যানেজ করে। তো এখন আমরা দেখবো যে আয়তন বেরোর রিফ্লেক্স বা হচ্ছে
নিম্নচাপীয় রিফ্লেক্স আমাদের বডিতে কিভাবে রক্তচাপকে ম্যানেজ করে।